আসসালামু আলাইকুম। শুরু করছি চিত্রচিরে চৈত্র মাস পর্ব ৮। লিখেছেন মম সাহা। হুড়মুড় করে কেমন অবসাদের বাতাস বয়ে গেল প্রকৃতি নিবিড় করে। হায় হুতাশ মাখানো অসুস্থ বাতাস, হাহাকার করা নিস্তব্ধ বাতাস। চিত্রার লোহার গেটটার হাতল ধরে ভেজা চোখের যেন কার পথ চেয়ে রইল, কার ফেরার আশায় যেন উতলা হলো তার দেহের ছোট্ট হৃৎপিণ্ডখানি। চিত্রা কেবল ঝাপসা চোখে অপেক্ষা করল কিছু সুখবরের। শরীরের জড়ানো সুতির আকাশি রঙের জামাটার তখনও রক্তের দাগ, হাতে লেগে আছে শুকনো রক্ত। আম্মা, আপনি ঘরে গিয়া বহেন, রাত ৩টা বাজে, এইখানে বইয়া আছেন, ঠান্ডা লাগবো তো, যান আম্মা, ঘরে যান। বাড়ির সবচেয়ে কম দামি মানুষ বৃদ্ধ দারোয়ান চাচার আদর মাখানো দুশ্চিন্তা চিত্রার কানে কয়েকবার প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে গেল তার নীড়ে। চিত্রা অটল স্থির হয়ে বসেই রইল। বিশেষ হেলদোল দেখল না সে, যেন তার অবহেলিত শরীরটাই অবহেলাটাই প্রাপ্য। তুখোর অবহেলায় অবহেলায় ঝলসে যাওয়াটাই তার প্রাপ্য। দারোয়ান চাচা হাই হুতাশ শ্বাস ফেলল, নিবিড় কণ্ঠে বলল, অন্তত আমার টুলটার উপরে উঠে বসেন আম্মা। চিত্রা এবারও নিশ্চুপ প্রাণহীন দৃষ্টিতে একবার তাকালো বৃদ্ধ দারোয়ানের দিকে। চোখে তখন অশ্রু কণারাও বিরতি নিয়েছে, কিন্তু গাল তার তখনও ভেজা। বহু কষ্টে চিত্রা কাঁপা কাঁপা কণ্ঠে অপরাধী সুরে উচ্চারণ করল, আমি ইচ্ছে করে চাঁদনিবাবুকে ধাক্কা মারিনি চাচা, তুমি তো আমার বিশ্বাস করো তাই না? বৃদ্ধ মতিউর রহমান গোল গোল মেয়েটার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। মেয়েটার দুগালে তখনও নির্মম চরের ছাপ স্পষ্ট, চুলগুলো বেজায় টানাটানিতে অগোছালো, বা চোখের কোণাটাও কেমন ফুলে আছে। কি মারটাই না মেরেছে! চিত্রা এবার বাঁধ ভেঙে হাউমাউ করে কেঁদে উঠল। নিজের ধুলোমাখা দুহাতের মাধ্যমে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে অস্পষ্ট সুরেই বলল, আমি ইচ্ছে করে করিনি চাচা, আমি এত অমানুষ নই। চাচা গো, আপাটার কিছু হলে সে কলঙ্কের কালিতে যেয়ে আমি পুড়ে ছাই হয়ে যাব, আমার সে পাপের কি হবে শাস্তি? বৃদ্ধ মতিওর সান্ত্বনার ভাষা খুঁজে পেল না। তার সীমাবদ্ধতা যে খুবই অল্প, সে অল্প সীমাবদ্ধতা দিয়ে দক্ষিণীর চিত্রার দুঃখ মুছবার যে তার ক্ষমতা নেই। বড়জোরও সে তার নিজের চক্ষুদয়ের অনাকাঙ্ক্ষিত অশ্রু মুছতে পারবে। চিত্রা কাঁদতে কাঁদতে গেটের সাথে হেলান দিল। হুট করে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তার নামেই লিখে দিল সৃষ্টিকর্তা। এমন না হলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? চাঁদনি আপার রক্তাক্ত শরীরটা সবার প্রথমে সেই ছুঁয়েছিল। তার পিছে পিছে ছুটে এসেছিল দুলাভাইও। বাড়ির প্রত্যেকে ততক্ষণও হতবম্ব। যখন সবার মস্তিষ্কে মিসাইলের চেয়েও দ্রুত বেগে ছুটে গেল এই অঘটনার খবর, পুরো সওদাগর বাড়ি যেন হুমড়ি খেয়ে পড়ল। কত আহাজারি চেঁচামেচিতে কেমন ভয়ানক বিষাদপুরীতে রূপান্তরিত হয়েছিল সওদাগর বাড়ি। যখন নিস্তেজ হওয়ার চাঁদনি আপার প্রাণ আশঙ্কায় কলিজার পানি শুকিয়ে আসছিল সবার, তখন রোজা সওদাগর করলেন আরেক কাজ। চিত্রার চুলের মুঠি টেনে অনবরত ৪-৫টা চর সে বিরতহীন ভাবে বসিয়ে দিলেন চিত্রার কোমল তুলতুলে গালগুলোতে, সাথে নিম্ন পর্যায়ের ভাষা, যা শোভনীয় না মায়ের মতন চাচির মুখে। কিন্তু এইসব আচরণের ধ্যান নেই চিত্রার। সে কেবল আপাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল। শেষ চরটাও বসানোর সময় বাহার রুখে দাঁড়ায়, কেমন অদ্ভুত সাহসের সাথে বলে, ওর গায়ে আরেকটা চর পড়লে সে হাত নাও থাকতে পারে। ব্যাস থেমে গেলেন রোজা সওদাগর। অতঃপর কেঁদে উঠল সে। সবাই ছুটল হসপিটালের উদ্দেশ্যে। কেবল পুরো বাড়িতে একা পড়ে রইল অপ্রয়োজনীয় সদস্য চিত্রা। অবশ্য তার ফুপি অনয় এবং চেরি রয়ে গেছে, কিন্তু চিত্রার প্রতি তাদের অনীহা। রোজা সওদাগর যেতে যেতে চিত্রার পেটে তুমুলভাবে লাথি দিতেও ভুললেন না। আবারও গেইটে মাথা ঠুকে কেঁদে উঠল চিত্রা। কে জানে তার আপাটা কেমন আছে। চিত্রার নিরাশায় পরিপূর্ণ ব্যথার মরুভূমিতে আশার চাঁদ হয়ে এলো বাহার। বাহারের ক্লান্ত পরিশ্রমে নেতিয়ে যাওয়া শরীরটাকেও হেলদোলে আসতে দেখা গেল। বাহার গেটের দিকে এসে বিধ্বস্ত চিত্রাকে দেখে হতবম্ব। অনবরত কান্নার ফলে চোখ ফুলে নাজেহাল অবস্থা।
বাহারের চোখে মুখে বিস্ময়, সেই বিস্ময় ছড়িয়ে গেল কণ্ঠধ্বনি অবধি। সেই বিস্মিত কণ্ঠে বলল, রঙ্গনা, এখানে এই অবস্থা কি করছো? তুমি এখনো রুমে যাওনি? চিত্রা কথার উত্তর দিল না। মনের মাঝে প্রশ্নরা দানা বেঁধে আছে, কিন্তু জিজ্ঞেস করার সাহস হলো না। যদি কোনো খারাপ খবর হয়, তবে চিত্রা নিজেকে কিভাবে ক্ষমা করবে? বাহারের প্রশ্নে উত্তর দিল মতিউর রহমান, না বাবা, আম্মা যে সেই সন্ধ্যাবেলা এখানে বসেছে, এখানেই আছে। আমি কতবার কইলাম ভেতরে যাইতে, উনি পথেই বসে আছে। বাহার ভাইয়ের ভ্রমর কুঞ্চিত হলো। হাঁটু ভেঙে সে বসলো চিত্রার পাশে। চিন্তিত কণ্ঠে বলল, এই মেয়ে, এখানে এভাবে বসে আছো কেন? মাথায় কি কোনো সমস্যা তোমার? কি অবস্থা নিজের করেছো? উঠো দেখি। আহ্লাদ পেয়ে গেল চিত্রার কান্না। সে বাহার ভাইয়ের ডান হাতটা আঁকড়ে ধরে অপরাধী কণ্ঠে অনবরত বলতে লাগলো, আমি ইচ্ছে করে করিনি বাহার ভাই, আপনি তো আমায় বিশ্বাস করেন তাই না? বাহার চিত্রার মাথায় হাত বলিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার বিশ্বাস করার আগে তোমার নিজেকে নিজের বিশ্বাস করা উচিত। তুমি কেন ভয় পাচ্ছ? অপরাধী ভাবছো নিজেকে? কিন্তু তখন আমি আপার হাত ঝাড়া দিয়েছিলাম, এটা তো ঠিক। যা হয়েছে সেটা দুর্ঘটনা, ইচ্ছেকৃত না। এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে কেউ বিশ্বাস করছে না বাহার ভাই। আমি তো করছি, চোখ বন্ধ করে বিশ্বাস করছি। আমি জানি তুমি কারো বিরাট ক্ষতির কারণ হবে না। চিত্রার তুমুল কান্নার এই সান্ত্বনান বাণীটুকু প্রয়োজন ছিল। কান্নার ছাট্টুও নিমিষেই কমে এলো। চিত্রা চোখ মুছে উৎকণ্ঠিত হয়ে বলল, আচ্ছা বাহার ভাই, আপা কেমন আছে? আর বাবু? 10 মাস বাবুর জন্য কত অপেক্ষা করলাম, আর শেষ মুহূর্তে এসেই কিনা। কথা বলতে বলতে আবারও চিত্রার আকাশ ভেঙে কান্না এলো। বাহার তৎক্ষণাৎ মুখ চেপে ধরল চিত্রার। আদরে এক ধমক দিয়ে উঠল। মিছে রাগে সুরে বলল, আরেকবার যদি কেঁদেছ, তবে এক্ষুনি তোমাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসবো বললাম। বাহারের এমন অবিশ্বাস্যকর কথায় কান্নার মাঝেও হেসে দিল চিত্রা। গোল গোল চোখে হাসতে হাসতেই বলল, আমাকে কি আপনার চেরি মনে হয় যে রাস্তায় ছেড়ে দিয়ে আসবেন? ভয় দেখাচ্ছেন আবার? কেন দেখাতে পারবো না ভয়? তুমি চেরি না হও, চিত্রা তো। হ্যাঁ, আমি চেরি না, চিত্রা। কেউ বড় মানুষকে এগুলো বলে ভয় দেখায়? তাহলে বড় মানুষ তুমি কেন এমন অবুঝের মতো কাঁদছো? বড় মানুষের তো অবুঝ হওয়ার সাজে না। বাহারের কথায় জালে যে খুব বাজেভাবে ফেসে গেছে চিত্রা, তা আর বুঝতে বাকি রইল না তার। অতপর ছোট একটা শ্বাস ফেলে নিবিড় কণ্ঠে জিজ্ঞেস করলো, আপার কি অবস্থা বাহার ভাই? সুস্থ আছে তো? বাহার মাটি থেকে উঠে চিত্রাকে ডান হাত দিয়ে টেনে তুলল। চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, তোমার আপা ঠিক আছেন, এখন রুমে গিয়ে সুন্দর মতন গোসল করে খেয়ে ঘুমাও কেমন? অগোছল বাহারের এমন গোছানো যত্নে চিত্রার কান্নারা নির্বাসনে গেল। সে ভদ্র মেয়ের মতন বলল, আচ্ছা। সে ভদ্র মেয়ের মতন কথা রাখলো। শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। বাহার তাকে হাত ধরে ঘর অবধি পৌঁছে দিল। বাহার ভাই যে ভীষণ মিথ্যে কথা বলে চিত্রাকে সামলিয়েছে তা জানা গেল পরের দিন হসপিটালে থেকে সবাই আসার পর। মুখ থমথমে অনুভূতি, তার প্রতি সকলের অসন্তুষ্ট চাহনি, আর বড় চাচির আক্রোশ দেখে। গতকাল রাতে চিত্রার বাহার ভাইয়ের কথা অনুযায়ী গোসল করে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পর দেখে ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর 12টা। হুড়মুড় করে সে উঠে বসতেই নিচ থেকে কেমন ফুপানোর শব্দ এলো। কে যেন মিহিসুরে কাঁদছে। চিত্রা হতবিম্বল। গতকাল বাহার ভাইয়ের কথা অনুযায়ী তো আজ কান্নাকাটি করার কথা না। তাহলে মনের কৌতূহল মেটানোর জন্য সে দ্রুত গতিতে নেমে গেল বিছানা থেকে। তার চেয়েও দ্রুত সে বসার রুমে উপস্থিত হলো। বসার রুমে বড় চাচির ক্রন্দনত মুখটা দেখে ছলাৎ করে উঠল বুকটা। সে চাচির সামনে গিয়ে দাঁড়ালো। অবাক কণ্ঠে বলল, চাচি কি হয়েছে? কাঁদছো কেন? রোজা সওদাগর ঝিমিয়ে থাকা আক্রোশ তুমুল হলো। চিত্রাকে তুমুল এক লাথি মেরে বসল। চিত্রা দুহাত দিয়ে ছিটকে পড়ল। তুহিন সবে দরজা দিয়ে প্রবেশ করেছে। বোনের এহেন অবস্থা দেখে সে ছুটে এলো। আহত চিত্রাকে আঁকড়ে নিল। নির্ঘুম কাটানো রাত্রির কারণে চোখ মুখ তার কেমন হলদেটে ভাব। বড় চাচির মন মেজাজ খারাপ, তবুও বোনের প্রতি এমন আচরণ সহ্য করতে পারল না তুহিন। কর্কশ কণ্ঠে বলল, আপনার হাত পা সামলে রাখবেন চাচি।
না হয় আমার অন্য ব্যবস্থা নিতে হবে। ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় হিংস্র হয়ে উঠল রোজা সওদাগর। সেই বসা থেকে উঠে দাঁড়িয়ে চিত্রার গলা চেপে ধরে বলল, তোর জন্য আমার মেয়েটার আজ এই অবস্থা। তোর এত রাগ না? না রে, খেয়ে দিলে আমার মেয়ের বাচ্চাটাকে, তোর এত খিদে? অবনী বেগম ওহি ছুটে এলো রোজা সওদাগরের ছুটানোর জন্য। কেমন পৈশাচিক শক্তি যেন ধরল তাকে। তুহিন অনেক কষ্টে হাত ছাড়ল রোজা সওদাগরের। তুমুল পেট ব্যথার সাথে গলা চেপে ধরা চিত্রার মুখ নাক দিয়ে গলগল করে রক্ত বের হওয়া শুরু করলো। জীবন ধারার স্রোত কখন কোথায় গিয়ে বিরতি নেয় তাহা জানে না কেউ। শৈবালের মতন কেবল ভেসে ভেসে চলতে হয় সেই স্রোতের তালে। দিন যায়, ক্ষণ যায়, কেবল যায় না স্মৃতিরা। কেমন বুক ভার ভার কষ্টের পাহাড় তাক আঁকে রোজ নিয়ম করে মন মন্দিরে। কখনো স্মৃতিরা খিলখিল করে হাসাহাসি করে, কখনো বা তারা করে নীরব আর্তনাদ। আমরা মানুষের কেবল চেয়ে চেয়ে দেখি নিজেদের স্মৃতি সেই ভয়ঙ্কর আহাজারি। স্মৃতি বদলানোর সাধ্য থাকলে মানুষ সবার আগে নিজের খারাপ স্মৃতি বদলাতো, কারণ দিন শেষে স্মৃতিরা ভালো থাকতে দেয় না আর আমাদের। সেপ্টেম্বরের 29 তারিখ, বৃহস্পতিবার। চিত্রা নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসার আজ 15 দিন হলো। কই একটা সময় যে বাড়িটাকে নিজের পায়ের নিচে ভিত্তি, বেঁচে থাকার অবলম্বন মনে হয়েছিল, আজ সে বাড়ি বিহীন। তো ভালোই কেটে গেল 15টা দিন। তাহলে আগে কেন মনে হতো সে মানুষগুলো ছাড়া নিজের কোনো অস্তিত্ব নেই? সময় মানুষকে বাঁচতে শেখায়। কখনো অনেক প্রাপ্তির মাঝে বাঁচতে হয়, কখনো বা বাঁচতে হয় তুমুল অপ্রাপ্তিতে। চিত্রারও সেই অপ্রাপ্তির জীবন শুরু হয়তো। অনেক তো হলো প্রাপ্তির ডানা ঝাপটানো। ধানমন্ডি লেকের পাশে বড় রাস্তার কোণ ঘষে যাওয়া গলিটার ভেতরের দিকের রংচটা হলুদ রঙের বাড়িটার দোতলার 2 রুমের নির্জন ফ্ল্যাটটাতে ঠাঁই হয়েছে চিত্রার নির্বাসন বলা চলে। চাঁদনির অনাকাঙ্ক্ষিত ক্ষতির শাস্তিস্বরূপ চিত্রার দীর্ঘ নির্বাসন ঘোষণা করা হয়েছে। খারাপ কি, নীরব বেঁচে থাকাটা মৃত্যুর জীবন্ত স্বাদ। চঞ্চল চিত্রাকেও সে স্বাদ নিতে হলো প্রিয় মানুষদের কাঠিন্যতায়। প্রকৃতিতে তুমুল ঝড় উঠল। চিত্রা শুয়েছিল খাটে। বারান্দায় ফুলের টব পড়ে যাওয়ার শব্দে তার গম্ভীর ধ্যান নষ্ট হলো। চোখে মেলে তাকালেও দেখে দুপুরের ঠাটা রোদ শূন্যে মিলিয়ে গেছে। মনে হচ্ছে যেন ভর সন্ধেবেলা এটা। হুট করে প্রকৃতি এমন অসন্তুষ্ট অবস্থা দেখে বারান্দায় ছুটে গেল চিত্রা। বারান্দায় কতগুলো জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছে, সেগুলোই আনার জন্য এত ব্যস্ততা। জামা কাপড় আলগোছা সরিয়ে আনতে আকাশ ভেঙে ঝপঝপিয়ে বৃষ্টি নামলো ধরার বুকে। চিত্রার ঘরের আলো জ্বালিয়ে দিল। মানুষের সঙ্গ পছন্দ করা চিত্রা আজ নীরবতায় আচ্ছন্ন। ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরেছে বোধহয়। বারান্দার দরজা আটকাতে গিয়ে বৃষ্টির ছাট কিছুটা গায়ে লাগলো চিত্রার। দরজার সাথে ডান হাতটা একটু জোরে ঘর্ষণ লাগতেই ডান হাতের তালুর উপর পড়া বড় ফোসকাটা গলে গেল। মৃদু সুরে আহ করে উঠল চিত্রা। একটু আগে ভাতের মার গালতে গিয়ে এই অঘটনাটা ঘটেছে। অতিরিক্ত জ্বালায় চোখ টলমল করে উঠল, অথচ চিত্রা ফিক করে হেসে দিল নিজের ব্যথা দেখে। হাসতে হাসতে হাঁটু মুড়ে বসল বারান্দার দরজার হেলান দিয়ে। ফোসকা পড়া জায়গাটার দিকে তাকে কেমন যেন ভীষণ রকমের আহাজারি করা সুর অথচ তাচ্ছিল্যে নিয়ে বলল, তোর আজও ব্যথা লাগে চিত্রা? ব্যথাটা তবে এত আঘাত পাওয়ার পরও মরেনি? নিজের করা প্রশ্নের ধ্বনি কানে বাজতে হাউমাউ করে কেঁদে উঠল সে। যখন বাড়ি ছাড়ল তখনও তো এমনই বৃষ্টি ছিল, তাই না? এমন তাণ্ডবই তো চলেছিল প্রকৃতিতে। এমন ধ্বংসই তো হয়েছিল চিত্রার নরম কোমল হৃদয়টা, তাই না? চোখ বুজে চিত্রা চোখের পাতায় ভেসে ওঠে সেদিন তার রক্তাক্ত মুখের দৃশ্যটা। চিত্রার নাক মুখ দিয়ে অনবরত রক্তের স্রোত বেরিয়ে আসতে দেখে ভয় পেয়ে যায় তুহিন। তার ভীত কণ্ঠে বাড়ির বাকি সদস্যদের দৃষ্টি পড়ে চিত্রার উপর। মেয়েটার শরীর নিস্তেজ প্রায়। অবনী বেগম ছুটে আসে। পাগলের মতন চিত্রার চোখ মুখ পানি ছিটাতে থাকেন। তুহিন হতবম্ব, সাথে হতবম্ব বাড়ির অন্যান্য মানুষেরাও। রোজা সওদাগর আকস্মিক ঘটনায় তাজ্জব বনে গেল।
বোনের এই নাজেহাল অবস্থাতেও বাবাকে অটল দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় তুহিন। বাবার প্রতি ঘৃণার রিডি করে উঠে তার শরীর। চিত্রা ততক্ষণে প্রায় বেহুশ অবস্থা। তুহিন বোনের হেলে যাওয়া শরীরটা দু হাতে আঁকড়ে ধরে বাবার দিকে প্রশ্ন ছুড়ে, আপনি সত্যি মানুষ তো আব্বু? নুরুল সওদাগর তেমন উৎকণ্ঠা দেখালেন না, বরং বেশ ধীর কণ্ঠে বললেন, ওকে ঘরে নিয়ে যাও, ডাক্তারকে কল করো। তুহিন তাচ্ছিল্য করে ওঠে। জীবনের প্রথম তার কোনো মানুষকে ঘৃণা হলো। সে মুখ ঝামটি মেরে বাবাকে বলল, আপনার সেটা না ভাবলেও হবে আব্বু। আমার বোন তো, সামলে নিব না হয় আমি, আপনি বরং আপনার সংসার সামলান। তুহিনের কথায় এবার একটু চিন্তার ভাঁজ পড়ল নুরুল সওদাগরের মুখে। কিঞ্চিত অবাক হয়ে বলল, তুমি ব্যবস্থা করবে মানে? যে মেয়েটা আপনাদের চক্ষুশূল, সে না হয় আর আপনাদের চোখের সামনে না রইল? তুহিনের এমন পরিস্থিতিতে এমন কথা হয়তো আশা করেনি কেউ। তাই তো ফুপি ধমকে উঠে বলল, তুহিন কি বলছিস বাবু তুই? মেয়েটার এই অবস্থাতে এসব বলা লাগে? আপাতত কোনো ব্যবস্থা করো, খারাপ কিছু হয়ে গেলে পরে। ভালোই তো হবে পুপি, আপনাদের ঘরে থাকার চেয়ে আমার মনে হয় ওর মরে যাওয়াটা ওর জন্য সুখের, তাই না চিত্রার বড় চাচিয়াম্মা? বাহারের হুট করে আগমন এবং এমন অপ্রাসঙ্গিক কথায় সবার মুখটা ছোট হয়ে এলো। নুরুল সওদাগর ধমক দিলেন বাহারকে, আঙ্গুল উঁচিয়ে বললেন, তোমাকে কেউ আমার মেয়ের ব্যাপারে বা আমার সংসারের ব্যাপারে কথা বলতে বলেছে? আপনার মেয়ে? হাসালেন তো, সুন্দর কৌতুক। তা আমি মনে করি এমন বাবা মেয়ের এমন দুর্ভাগ্যেই প্রাপ্য। এই যে রক্তাক্ত হয়ে পড়ে থাকাটাই তার প্রাপ্য। শুনেছি বাবারা সন্তানের বটগাছ হয়। একমাত্র আপনাদের পরিবারই দেখলাম বাবারা সন্তানের চরম সর্বনাশের কারণ। তোমাকে দুটো চর বসানো উচিত, বেয়াদব ছেলে। আরে স্যার, আগে নিজে তো আদবটা রপ্ত করুন, তারপর না হয় অন্যকে বেয়াদব বলবেন। নুরুল সওদাগরের কথা সেখানেই থেমে গেল। বাহারের সাথে তর্কে জড়ানোটা নেহাত বোকামি ছাড়া আর কিছু নয়। বাহার এগিয়ে আসলো চিত্রার কাছে, ওহির দিকে তাকিয়ে বরফ আনার নির্দেশ দিল। ওহি তৎক্ষণাৎ বরফ নিয়ে চলে এলো। চিত্রার নাকের কাছতে কিছুক্ষণ বরফ ধরে রাখতেই বন্ধ হয়ে গেল রক্তের স্রোত। চিত্রার নিভু নিভু চোখের তখনও জল গড়িয়ে পড়ছে। ভেজা ভেজা কণ্ঠে অস্পষ্ট সুরেই বলল, আমি সত্যি চাঁদনি আপার ক্ষতি চাইনি বাহার ভাই। আমি জানি। বাহারের ছোট্ট উত্তরটার পরে জ্ঞান হারালো চিত্রা। মেয়েটার বেহাল অবস্থা দেখে বুক কাঁপল বাহারের। সে তুহিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুহিন, মেয়েটাকে বাঁচাতে চাইলে নিরাপত্তা দিতে হবে, অথচ তোমার পুরো বাড়িটাই বর্তমানে তার জন্য অনিরাপদ জায়গা। যা করবে ভেবে করো। বাহারের ইঙ্গিতের কথাবার্তা হয়তো তুহিনের ঠিক বুঝলো। বোনের মাথাটা চেপে ধরে বড় চাচির হতভম্ব মুখটার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি চান? আমি তোমাদের ভালোবাসি, তার চেয়ে বেশি ভালোবাসি আমি আমার সন্তানদের। চিত্রাকে সামনে দেখলে আমার সন্তানের সর্বনাশের কথা মাথায় চলে আসে। বাকিটা তোমরা জানো। চাচির উত্তর শোনার পর তুহিন বাবার মুখের দিকে তাকালো। তার এতটুকু বিশ্বাস ছিল বাবা হয়তো এবার কিছু বলবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে বাবা কিছুই বলল না আশানুরূপ, বরং নিবিড় কণ্ঠে বলল, ভাবে আমাদের সংসারের কর্ত্রী, তার কথাই শেষ কথা। অতঃপর তুহিন আর কারো পিছু ডাক শুনল না, বোনকে নিয়ে এক কাপড়ে বেরিয়ে গেল। ছোট চাচি, ফুপি, ওহি সবাই পিছু ডাকলো। কেবল যার ডাকার কথা ছিল সেই মানুষটাই নীরব রইল। সওদাগর বাড়ির বহু পুরনো ভিত্তিটা কেঁপে উঠল। ভাঙ্গনের সুর, ইট পাথরগুলো যেন কেঁপে উঠল। এই বাড়িটাকে এক সূত্রে বেঁধে রাখার জন্য যেই নারী জীবনের সবচেয়ে বড় ত্যাগ করেছিল, আজ সেই নারীর হাত পা ধরে ভাঙ্গন শুরু। হঠাৎ বজ্রপাতে কেঁপে উঠল চিত্রা। শরীরও প্রায় কিছুটা ভিজে গিয়েছে। চোখের কোণে সরল গতিতে বেয়ে পড়ল অশ্রুরেখা। কেমন ছাড়খাড় করা দুপুর এটা, কেমন নিস্তব্ধ করা বেলা। বৃষ্টির শব্দকে ছাপিয়ে চিত্রার ডাক ভেসে এলো যেন ভয়াভয় বাতাস ভেদ করে। চিত্রা মনে মনে ভাবল হয়তো ভুল শুনেছে। পরপর আবার ডাক ভেসে এলো। বারান্দা দিয়ে তাকাতেই ভেজা শার্ট লেপ্টে থাকা শরীরের বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। বাহার ভাইয়ের সাথে গত সপ্তাহে দেখা হয়েছিল। এরপর আর লোকটার খোঁজ নেই। আজ হুট করে কোথা থেকে উদয় হলো সে।
চিত্রাকে ধ্যানে মগ্ন থাকতে দেখে বাহার তৃতীয়বারের মতন নাম ধরে ডাকলো এবং নিচে আসার ইঙ্গিত দিল। চিত্রা মাথা দোলালো, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, নিচে আসবো কেন? আপনি উপরে আসুন। বাহার বৃষ্টির জন্য ভালো করে চোখ মেলে তাকাতে পারছে না, তবুও বারান্দার জানালা দিয়ে বেরিয়ে আসা চিত্রার মুখমণ্ডলের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি আসলে আসো, না হয় বসে থাকো। এত কৈফিয়ত দিতে পারছি না। চিত্রা অধৈর্য হয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, আসছি। বাহারের মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। সে মিটমিটিয়ে হেসে বলল, তাড়াতাড়ি আসো মেয়ে, বৃষ্টি যে আমাকে ভিজিয়ে নাজেহাল করে দিচ্ছে, অথচ আমার ভেজার কথা ছিল তোমার প্রেম বৃষ্টিতে। এমন খোলামেলা অস্পষ্ট বাহারের লাগামহীন কথাতে তাজ্জব বনে গেল চিত্রা। সে দ্রুত মাথা ভিতরে ঢুকিয়ে ফেলল। লজ্জায় খানিকটা সময় চুপও ছিল। অতঃপর ফ্ল্যাটের দরজা আটকে ছুটে গেল নিচে। তুমুল বৃষ্টিতে ভিজে শীতে জুবুথুবু চিত্রার শরীর হাঁটতে হাঁটতে চলে এসেছে অনেকটা দূর। বাহার ভাইয়ের নাকি আজ ভেজা শহর দেখার শখ জেগেছে, সেই শখ পূরণ করতেই তার ছুটে আসা। চিত্রাকে শীতে কাঁপতে দেখে আর চোখে তাকালো বাহার। ঠাট্টার সুরে বলল, অত কাঁপাকাঁপি করে লাভ নেই মেয়ে, টিভির হিরোদের মতন গায়ের জামা খুলে দিতে পারবো না। আমারও তো লজ্জা টজ্জা আছে নাকি? বাহারের কথায় গোল গোল চোখ করে তাকিয়ে রইল চিত্রা। ভাষাহারা তার কণ্ঠ। বিস্মিত কণ্ঠে সে বলল, বাহার ভাই, আজ কথার লাগাম ছিঁড়েছেন নাকি? না না, ছাড়িনি, কেবল বৃষ্টির পানিতে ধুয়ে গেছে বেড়িবাঁধ। ও তুমি চিন্তা করো না, বৃষ্টি চলে গেলে অনুভূতিরাও আবার লুকিয়ে যাবে। বাহার ভাই, জানেন আপনি আমার বিশাল পূর্ণতা, অথচ আমি মানুষটা গোটা এক শূন্যতা। আপনিও কি তবে আমায় ছেড়ে যাবেন? ছাড়তে যদি হয় তাই তো ধরতে করছি ভয়। আপনি আমার বৃষ্টির দিনে এক কাপ চা, তুমি আমার বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির মাঝে তেল তেলে ইলিশ মাছ ভাজা। মিষ্টি মিষ্টি কথাকে শেষ মুহূর্তে এসে ঠাট্টায় উড়িয়ে দিল বাহার ভাই। আবার নিজেই হাহা করে হেসে দিল। চিত্রার প্রথমে হতভম্ব হয়ে গেল, পরক্ষণে সেও হেসে দিল বাঁধন ছাড়া হাসি। ভেজা রাস্তায় তুমুল বর্ষণের পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য বোধ হয় এটা। দুজন মানুষ দুজনের দিকে থেকে তুমুল ভেঙে যাওয়া, অথচ দুজনই দুজনের সান্নিধ্য চরম সুখী। অপ্রাপ্তির মাঝে সবাই হাসতে জানে না, সবাই হাসতে জানে না। যারা জানে তারা প্রত্যেক এক একজন দারুণ মানুষ। ভেজা শরীরে গরম গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে পেট পুড়ে খেয়ে নিল দুজনেই। চিত্রা মাছ ভাজতে পারে না বলে খুব যত্নে সে কাজটা করে দিল বাহার ভাই। ভাবা যায় একজন অগোছলো মানুষ কোনো একটা মানুষের কাছে এসে নিপাট ভালো মানুষ হয়ে যায়। ভালোবাসা সব পারে, তাই তো ভালোবাসা সুন্দর। খিচুড়ি খেয়ে বেরোতেই চিত্রার থামিয়ে দিল বাহার। চিত্রা অবাক হলো, অবাক কণ্ঠে বলল, বাসা যাবেন না? অনেকক্ষণ তো হলো। বাহার হাসলো, মিষ্টি কণ্ঠে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বাহার চিত্রাকে ইশারা করলো পিছে তাকাতে। তখনও প্রকৃতিতে বর্ষণ অবস্থানরত। চিত্রা পিছু ফিরে বৃষ্টির মাঝে ঝাপসা ঝাপসাভাবে মানুষটার মুখ দেখতেই অবাক হয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে একবার বাহার ভাইয়ের দিকে তাকিয়ে ছুটে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে। নিঃসংকোচে জড়িয়ে ধরল সে মানুষটাকে। চোখের মাঝে তখন তুমুল খুশির অশ্রুরা। শক্ত করে মানুষটাকে ঝাপটে ধরে ক্রন্দনরত সুরে সে বলল, তোমার মতন কেউ আমাকে ভালোবাসতে পারেনি মা। ওরা আমায় ভালোবাসেনি মা। মায়ের বুকের মাঝে যত্নে লেপ্টে থাকা চিত্রার লতানো মতন দেহখানি, চোখে অশ্রুদের সমাহার, কণ্ঠে অভিযোগের তুমুল ছিল। মুনিয়া বেগম হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কে বলেছিস? শুনতে পাইনি, আবার বল। ওরা আমায় ভালোবাসেনি আম্মু, তোমার মতন কেউ ভালোবাসতে পারে না। ভালোবাসবে কি করে? সবাই তো আর মা না। চিত্রা মায়ের বুক থেকে মুখ তুলে মায়ের দিকে তাকালো, যেন কত সহস্র বছর পর দেখতে পেল মায়ের মুখখানা। কি ভীষণ মিষ্টি। বাহার তখনও পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে ল্যাপটানো মিষ্টি হাসি। চিত্রা মায়ের দিকে তাকিয়ে আদুরে সুরে বলল, তুমি কেন গেলে আম্মু?
তুমি যাওয়ার সাথে সাথে সুখগুলো তো আমায় ছেড়েছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ হারানোর উত্তম, মানুষ হারালে বাস্তবতা বোঝা যায়। তাই গিয়েছিলাম, তোমার বাহার ভাইকে তো রেখে গিয়েছিলাম, যেন তোমার আগলে রাখে তুহিন ভাইজান সহ। কিন্তু ভাবিনি তোমার বাস্তবতা এতটা নিষ্ঠুর। বাহার ভাই জানতো তুমি কোথায় ছিলে? চিত্রার চোখে মুখে তুমুল বিস্ময়। মনিয়া বেগম মাথা নাড়লেন, কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ জানতো। আমি এই প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম গিয়েছিলাম, কাউকে বলে যাইনি, কেবল তোমার মাথার ভূত ছাড়ানোর জন্য। কে জানতো সুখও তোমায় ছেড়ে যাবে। শেষের কথাটায় দীর্ঘশ্বাসের ছোঁয়া। চিত্রা বাহার ভাইয়ের দিকে তাকালো। অভিমানীদের অক্ষিদয়ের ভাষা যেন বুঝলো বাহার ভাই। তাই তো দু কদম এগিয়ে এলো, চিত্রার সামনাসামনি দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে বলল, আন্টিকে বুদ্ধিটা দেওয়ার জন্য আমি কোনো রূপে গিল্টি ফিল করছি না। তোমায় বিয়ের স্বাদ ছাড়ানোর জন্যই এই বুদ্ধি। চিত্রা মুখ ভেঙচি দিল। বাহার হাসতে হাসতে ফিসফিস করে বলল, চিন্তা কিসের মেয়ে? মনে রেখো, আমি তোমায় আলো দিব সূর্য ডোবার পরেও। চিত্রা তৃপ্তির শ্বাস ফেলল। বাহার তাদের রিকশায় উঠিয়ে পাঠিয়ে দিল গন্তব্যে। রিকশার বিপরীতে হাঁটা ধরল সেও। গুনগুনিয়ে গেয়ে উঠল, ভুলভাল ভালোবাসি, কান্নায় কাছে আসি, ঘৃণা হয়ে চলে যাই, থাকি না। কথা বলি একা একা, সেদে এসে খেয়ে ছ্যাঁকা। কেন গাল দাও আবার বুঝি না। আফজাল সওদাগর যখন বাড়ি ফিরলেন, বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা দেখে সে প্রায় হতভম্ব। ছোটবেলা থেকে পরিবারকে আগলে রাখার এক অদম্য শখ তার মনে ছিল। ভাই বোনদের সে খুব ভালোবাসতেন, তাই তাদের আগলিয়ে রাখার নিখুঁত এক চেষ্টা চলতো তার ভেতর। আর তার চেষ্টাকে সবসময় সম্মান করেছে তার অর্ধাঙ্গিনী। একমাত্র এই পরিবারটাকে এক রাখার জন্য কত কিছু সে মনের মাঝে দাফন করেছেন। আর আজ সেই রোজা সওদাগর কিনা কারো ভেঙে যাওয়ার কারণ। ফ্যাকাশে মুখ নিয়ে আফজাল সওদাগর বসে আছেন তার রুমের আরাম কেদারায়। চোখে মুখে তার ভেসে উঠেছে কালো অতীতের কিছু স্মৃতি। জীবনে উপড়ে ওঠার জন্য, নিজের স্বার্থের জন্য কম পাপ করেননি। ক্ষমতার কারণে সে ধামাচাপা দিয়েছে কত পাপ। বাহিরের দুনিয়ার সাথে সে যতটা শক্ত, পরিবারের জন্য ঠিক ততটাই কোমল। কিন্তু আজ কি হলো অবশেষে? পাপ তো বাপকেও ছাড়ে না। আফজাল সওদাগর সামনে ঠান্ডা লেবুর শরবত নিয়ে দাঁড়িয়ে আছেন রোজা সওদাগর। মুখে তার কথা নেই, গম্ভীরতা পুরো মুখ জুড়ে। আফজাল সওদাগর লেবুর শরবতটা নিলেন না, বরং অদ্ভুত কণ্ঠে বললেন, আমার যুবক বয়সের পাপের শাস্তি কি তুমি এখন দিচ্ছ? স্বামীর গম্ভীর কণ্ঠে কাঁপলেন রোজা সওদাগর, কিন্তু কথা বললেন না। ঠায় দাঁড়িয়ে রইলেন চুপচাপ। আফজাল সওদাগরের অনেক বছর পুরনো প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন এক নিমিষেই। স্ত্রীর হাতের শরবতের গ্লাসটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। ঝনঝনের শব্দে ভেঙে টুকরো টুকরো হলো গ্লাসটা, সাথে ভীত হলো রোজা সওদাগর। মিনিট ব্যবধানে সশব্দে চড় পড়ল তার গালে। সে তাজ্জব হতভম্ব হয়ে ফেলফেল তাকিয়ে রইল স্বামীর পানে। আজ থেকে 23-24 বছর আগে দেওয়া কথাটা ভেঙে ফেলেছে তার স্বামী, তা যেন সে মানতে পারল না। আফজাল সওদাগরের তখন চোখ দিয়ে ঝরছে অগ্নি। সেই আগুনে সে যেন জ্বালিয়ে দিবে তার অর্ধাঙ্গিনীকে। কণ্ঠে তার তুমুল ক্ষোভ। চিৎকার দিয়ে বলে উঠল, তোমার সাহস হলে কিভাবে আমার অবর্তমানে আমার পরিবারটাকে এত ছিন্ন বিচ্ছিন্ন করার? ফকিন্নির বাচ্চা! রোজা সওদাগর নিরুত্তর। অনেকদিন পর স্বামীর পুরনো রূপ দেখে প্রায় সে নিশ্চুপ হয়ে গেছে। মানতে কষ্ট হচ্ছে তার যে এটাই তার স্বামী। আফজাল সওদাগরের মুখের ভাষা বিশ্রী থেকে বিশ্রী হলো। ক্রোধ ঝরে পড়ল সারা শরীর উপচে। টিকতে না পেরে রোজা সওদাগর চুলের মুঠি টেনে ধরলেন। বাগালে আরও একটা চর বসিয়ে বললেন, ফকিনীর মেয়ে, হুট করে রাজার আসনে বসলে তো এমনই হবে। তুই আবার আমার ভাইয়ের মেয়ের গায়ে হাত তুলিস? তোর সাহস দেখে আমি অবাক। আপনার সাহস দেখেও আমি অবাক। ভুলে যাচ্ছেন আমার কাছে আপনার ইজ্জত আমানত আছে। এমন কিছু করবেন না যে আমার সবটা মেলে দিতে হয় সবার সামনে। রোজা সওদাগরের যে খুব নিবিড় একটা হুমকি দিল, তা বুঝতে বাকি রইল না আফজাল সওদাগরের।
তার রাগ তখন সীমা পেরিয়ে গেল। অনবরত আঘাত করতে থাকলো তার স্ত্রীকে। তাদের ঘরের যেমন হইচই শুনে অবনী বেগম, ওহি, চাঁদনি সহ সবাই ছুটে আসে। এমন বিরল ঘটনা ঘটতে দেখে তারা রীতিমতো অবাক হয়ে হা হয়ে রইল। লতা বেগম আর অবনী বেগম এসে হাত ছুটানোর চেষ্টা করলো, কিন্তু আফজাল সওদাগরের পুরুষ শক্তির কাছে তাদের জোড়াজড়িটা খুবই স্বল্প। চাঁদনিও শরীর তখনও দুর্বল, কণ্ঠে অসুস্থতার ছোঁয়া, তবুও সে এই ক্ষীণ কণ্ঠে বলল, আব্বু কি করছেন? আম্মুকে ছাড়েন। মেয়ের দুর্বল কণ্ঠ কর্ণদয়ে পৌঁছাতেই হাতের চাপ ঢিলে করে দিল আফজাল সওদাগর। ছেড়ে দিলেন অর্ধাঙ্গিনীকে। মেয়ের দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে যায়। তাকে নিয়ে সবার মনে যে সামান্যর জায়গা ছিল, আজ সে জায়গাটা কেমন যেন হালকা হয়ে গেল। রোজা সওদাগর তেমন প্রতিক্রিয়া দেখালেন না। সেও চায়নি তার স্বামীর সম্মান কিঞ্চিত কমুক। তাই তো ঘটনা ধামাচাপা দিতে ক্ষীণ সুরে বলল, সবাই বের হও, উনি মাত্র এসেছেন তো তাই মাথা গরম, তোমরা যাও এখন। সাথে সাথে সবাই বেরও হয়ে গেল বিনা প্রতিবাদে। ওহি চাঁদনিকে ধরে নিয়ে গেল। আফজাল সওদাগর আবার বসে পড়লেন আরাম কেদারার খানায়। সে তার জীবনে ভাই ভাইদের ছেলে মেয়ে, বোন বোনেদের ছেলেকে অনেক বেশি ভালোবেসেছে, আর চিত্রাকে বোধহয় একটু বেশি ভালোবেসেছে, কারণ সে চিত্রার মাঝে আর অতীতের খুব গোপনের মায়া মায়া আদরে সেই কন্যার প্রতিচ্ছবি খুঁজে পায়, যার প্রতি দায়িত্বহীন হয়েছিল বিধায় তার অগোচরে সে কন্যা ঢলে পড়েছিল মৃত্যুর মুখে। সে নিজেকে ক্ষমা করতে পারেনি, না প্রায়শ্চিত করতে পেরেছে সে পাপের। তন্মধ্যে রোজা সওদাগরের এহেন আচরণ তাকে আরও ভেঙে দিয়েছে। তাই তো সে হারিয়ে ফেলল নিজের এতদিনের ব্যক্তিত্ব, কিংবা বলা যায় খোলস। তপ্ত দুপুরে ঘামে ভিজে একাকার ওহির শরীরখানা। কি মারাত্মক রোদ উঠেছে পহেলা অক্টোবরের আকাশে। বিরক্তিকর আকাশে হুট করে মুগ্ধতা নিয়ে হাজির হলো নওশাদ। সাদা শার্ট, গলায় টাই, কালো প্যান্টে মারাত্মক সুন্দর লাগছে লোকটাকে। ওহি যখন নওশাদের এমন রূপ দেখল, সে বেশ অবাক হয়ে তাকিয়ে রইল নওশাদের পানে। ওহিকে দেখে হাসি খুশি নওশাদ হেলে দুলে চলে এলো ওহির পাশে। মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল, কি হে মিস, আজ রোদ বোধহয় আপনাকে বেশি উত্তপ্ত করেছে। ওহি ওড়না দিয়ে কপালে ঘামটুকু মুছল, বিরক্তির সুরে বলল, হ্যাঁ বেশি উত্তপ্ত করেছে, আর এখন আপনি নিশ্চিত তার চেয়েও বেশি করবেন। নওশাদ হেসে দিলেন, মাথার পিছনের চুলগুলোতে হাত বুলিয়ে বললেন, তা আপনি মিছে বলেননি, হুট করে আপনার কথা মনে হলো তাই চলে এলাম উত্তক্ত করতে। আপনি নাকি কাজ করেন, তা সারাদিন মেয়েদের পিছনে ঘোরা ছাড়া তো কোনো কাজ আপনার দেখছি না। মেয়ের পিছনে ঘুরি ঠিক, তবে মেয়েদের পিছনে না। আর এখন লাঞ্চ ব্রেক চলছে মিস। নিজের ঝাঁঝালো কথার বিপরীতে নওশাদের হাসি খুশি উত্তরের কিঞ্চিত খারাপ লাগলো ওহির। তাই সে আর কিছু না বলেই হাঁটা ধরল। নওশাদও সাথে সাথে হাঁটতে হাঁটতে বলল, আপনার জন্য একটা জিনিস এনেছি মিস। ওহি ভ্রু কুচকাল, চোখ মুখ কুচকে জিজ্ঞেস করলো, কী জিনিস? নওশাদ তার পকেট থেকে ততক্ষণে কালো গোলাপটা ওহির সামনে ধরল, চোখের মাঝে আনন্দের চিলিক খেলিয়ে বলল, কালো গোলাপ, ভালোবাসার বিষাদময় প্রতীক, পছন্দ তো আপনার। ওহি মিনিট দুয়েক ফুলটার দিকে তাকিয়ে রইল। হুট করে তুমুল মাথার ব্যথায় তার চোখ বন্ধ হয়ে আসার উপক্রম। কেমন যেন শিরা উপশিরা আন্দোলন চালালো রাগ। নওশাদের হাত থেকে ছিনিয়ে নিল গোলাপটা এবং ভীষণ নিষ্ঠুরভাবে কয়েক টুকরো করে ছুঁড়ে মারল তা দূরে। নওশাদ কেবল ফ্যালফ্যাল করে দেখল সবটা। সে যেন কোনো ভাষা খুঁজে পেল না। ওহির কাছে এমন একটা আচরণ সে ঠিক আশা করেনি বলা যায়। ওহি তুমুল রেগে হেঁটে চলে গেল কয়েক পা। নওশাদ তখনও ঠায় দাঁড়িয়ে। ওহি গোলাপটা কেনার জন্য সে অফিস ছুটি নিয়েছে, ফুলের দোকানের কর্মচারীটা সাথে কথা কাটাকাটি করেছে, অথচ যার জন্য এটা কেনা হলো সে কি করলো? ওহি কয়েক পা এগিয়ে আবার থেমে গেল, ফিরে তাকালো নওশাদের থমথমে মুখটার দিকে। খারাপ লাগার ছেয়ে গেল তার মনের অঙ্গিনা। সে আবার পিছু ফিরল, পিছুটান টেনে নিয়ে গেল তাকে নওশাদ অবধি। ওহি ক্ষীণ সুরে মাথা নত করে বলল, মন খারাপ করবেন না, আমি আসলে ফুল পছন্দ করি না। ফুল দেখলেই ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়। বলা যায় এটা আমার একটা মানসিক রোগ, যা কেউ জানে না।
খুব ছোটবেলায় বিদঘুটে ঘটনার প্রভাবে আমারই মানসিক রোগ, যার মাঝে মাঝে মানুষ খুন করার ইচ্ছে জাগাতেও সাহায্য করে। নিবিড় নিশ্চুপ স্বচ্ছ জলে পরিপূর্ণ ছোট্ট একটা পুকুরের পাশে বেঞ্চিতে বসে আছে ওহি এবং নওশাদ। রোদ ঝিমিয়ে বিকেল প্রায়, প্রকৃতিও বেশ চুপচাপ। নওশাদ তাকিয়ে আছে ওহির দিকে, চোখে মুখে তার প্রশ্নের ছড়াছড়ি, ভেতরের অনুভূতিরা অধৈর্য, উৎকণ্ঠিত। কিন্তু সে ওহিকে সময় দিল, নিজেকেও প্রস্তুত করলো অপ্রস্তুত কিছু শোনার জন্য। ওহি দীর্ঘক্ষণ সময় নিল। কিছু কথা যখন বলা হয় না পরিস্থিতির চাপে, তখন তা যুগ যুগ ধরে স্মৃতির পাতায় থাকতে থাকতে চাপা পড়ে যায়। চাইলেও তখন তা খুব সহজে মেলে ধরা যায় না। ওহির অবস্থাও ঠিক তাই। খুব বাজে অভিজ্ঞতা ভুলে যাওয়ার চেষ্টা চালাতে চালাতে আজ তা ধুলো পড়ে ধোঁয়াশা হয়ে গেছে। সেই ধুলো পরিষ্কার করতে কিঞ্চিত সময় তো লাগবেই। প্রায় মিনিট 10 পর ওহি মুখ খুলল। কণ্ঠধ্বনিরা প্রস্তুত হলো বিভীষিকাময় কথাগুলো বলার জন্য। ভীষণ বিশাল এক দীর্ঘশ্বাস ফেলে সে বলা শুরু করলো। ছোটবেলা থেকে আমার মা আমার ব্যাপারে ভীষণ উদাসীন ছিল। সেই উদাসীনতার জন্য ছোট বয়সে আমার সাথে ঘটে গিয়েছে বড় বিপর্যয়। আমার বয়স তখন 7 কিংবা 8 হবে। বাবা মায়ের একদিন তুমুল কথা কাটাকাটি, অবশেষে কথা কাটাকাটির অবসান ঘটল আমাকে গৃহান্তর করার মাধ্যমে। মায়ের জেদের কারণে আমার এত বড় বাড়ি, এত সুন্দর পরিবার থাকতেও আমাকে পাঠানো হয় হোস্টেল। জীবন বোঝার আগেই যৌনতার লালসার শিকার হব তা হয়তো কারোরই জানা ছিল না। হোস্টেলের পর্যবেক্ষণ করত এক মামা ছিল, যে সব বাচ্চাদের আদর করত, আমাদের চকলেট দিত, কোলে নিয়ে ঘুরতো। আমি খুব কমই মামার সান্নিধ্য যেতাম। ছোটবেলা থেকে খুব চুপচাপ থাকার কারণে মানুষের সাথে কম মিশতাম। তখন সময়টা শীতকাল, ডিসেম্বর বা জানুয়ারির দিকে। হোস্টেলের বেশিরভাগ দায়িত্বরত সদস্য ছুটিতে। আমি বিকেলে হোস্টেলের পিছনের দিকে বাগানে খেলছিলাম। ফুল আমার প্রিয় ছিল বিধায় সেটা নিয়ে নিজের আপন মনে হাবিজাবি এঁকে খেলার মত্ত ছিলাম। এর মাঝে সেই লোকটা এলো, সে যে সব বাচ্চাদের আদর করত। তথাকথিত নিয়মে সে আমার মাথার গালে হাত বুলিয়ে দিল, চকলেট দিল, অথচ আমি নিলাম না। বাচ্চা হলেও বুঝতাম অপরিচিত কারো কাছ থেকে কিছু নেওয়া উচিত না। মামা তখন একটা সূর্যমুখী ফুল এনে আমার হাতে দিল। আমি তো খুশিতে আত্মহারা। আমাকে হাসি খুশি দেখে মামা কোলে নিলেন। আমিও বেশ আনন্দে কোলে উঠে গেলাম। যখন আমি ফুল নিয়ে ব্যস্ত, তখন অনুভব করলাম আমার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। ব্যথার চোটে চোখে টলমলে অশ্রুদের ভিড় জমে গেল। আমি উফ করে শব্দ করে উঠলাম। মামার দিকে তাকিয়ে বললাম, মামা ব্যথা। মামা বিদঘুটে হেসে বলল, আদর করলে একটু ব্যথা লাগবেই। মামা তো তোমাকে আদর করছি। আমি তবুও কিছুটা মোচড়ামুচড়ি করছিলাম। অস্বস্তিতে ভরে গেছে আমার শরীর। আমার ছোট নাজুক শরীরটা তখন মামার হাতের মুঠোয়। সে যেভাবে পেরেছে সেভাবে ছুঁয়ে দিয়েছে। তারপর বাগানের মালি কাকাকে আসতে দেখে সে আমায় ছেড়ে দিল। তারপর আমি ফুলটা ছুঁড়ে ফেলে নিজের ঘরে চলে গেলাম। দীর্ঘ বক্তব্যের পর থামলো ওহি। অদ্ভুতভাবে নওশাদের চোখে অশ্রু থাকলেও অশ্রু নেই ওহির চোখে, অথচ তার কণ্ঠনালী কাঁপছিল। ওহি মাথা নিচু করলো, ডান হাত দিয়ে অনবরত নিজের বাম হাত মুচড়াচ্ছিল। তার যে সেসব অতীত মনে করে খুব কষ্ট হচ্ছে তা বোঝাতে বাকি রইল না নওশাদের। তাই তো সে গলা পরিষ্কার করে বিভোষ কণ্ঠে বলল, আজ না হয় থাক, অতীত না হয় অতীতই থাকুক। ওহি হাসল, তাচ্ছিল্য করে বলল, ঘৃণা হচ্ছে তাই না আমার উপর? হওয়াটাই স্বাভাবিক। ওহির কথার ধরনে হতবিম্বল নওশাদ তাজ্জব হয়ে বলল, কি বলছেন? আপনার খারাপ লাগছে বিধায় না করছি। ওহি হাসল, দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আর খারাপ লাগে না। এত বছর নিজের মাকেও বলতে পারিনি এইসব কথা। কেবল আমি আর আমার ওই আল্লাহই জানতো আমি যে কি লুকিয়ে বেঁচেছিলাম। আজ যেহেতু বলা শুরু করেছি, তাহলে বলি কথাটাই যেন কেমন নিবিড় আর্তনাদ ছিল। বিদঘুটে অতীত বের করে মন হালকা করার একটা হাহাকার ছিল।
যা ছুতে পারল নওশাদকে। সে ধীর কণ্ঠে বলল, আমি শুনছি, তবে আপনি বলুন। ওহি পুকুরের ঝলমলে স্বচ্ছ জলরাশির দিকে তাকিয়ে বলা শুরু করলো, সেই দিন আমার সাথে ঘটা বিদঘুটে ঘটনাটা কিঞ্চিত নাড়িয়ে দিয়েছিল আমাকে। কই, বাবা চাচা সবাই তো আমাকে আদর করত, কিন্তু কখনো এমন ব্যথার দেওয়ার আদর তো করতো না। সন্ধ্যার দিকে যখন সব নিরিবিলি মালিকাকা এলেন আমার ঘরে, আমি তখন পড়ার টেবিলে বই নিয়ে বসেছি। কাকা এসে আমার পাশে হাঁটু ভেঙে বসলেন। তার চোখে মুখে কি যেন একটা হাবভাব। সে আমাকে কেমন ক্ষীণ কণ্ঠে বললেন, তোমার সাথে ফজলু কিছু করেছে? আমি এক ঝটকায় বুঝে ফেললাম কাকা বিকেলের সেই ঘটনার কথা বলেছে। আমি ভয় পেয়ে গেলাম। অনবরত ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে বললাম, না। মালিকাকা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তখনই। আমার ছোট মনে তখন অনাকাঙ্ক্ষিত ভয়েরা হানা দিল। সেই ঘটনার 3 দিন পরের কাহিনী। আমি রাতে খাবারের পর দাঁত ব্রাশ করতে করতে হোস্টেলের পিছনের বারান্দায় গেলাম, যেটা আমার অভ্যাস ছিল। সেখানে হোস্টেলের কর্মচারীদের কোয়ার্টার ছিল। আমি হঠাৎ ভীষণ হাসাহাসির শব্দ শুনলাম ওই মামার ঘর থেকে। তার দরজাটাও হালকা খোলা ছিল। আমি ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই ঘরটাতে, কিন্তু দরজা পুরোটা হাত দিয়ে খুলে দিতেই আমি হতভম্ব। ভেতরে দেখা দৃশ্যটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এত অপ্রত্যাশিত কিছু ছিল। আমাদের খাবার সার্ভ করা খালা আর মামা ছিলেন সেই ঘরে। আমি ভয় পেয়ে ছুটে আসতে নিলেই খালা দৌড়ে এসে ধরে ফেলল আমায়। মামার চোখে তখন উপচে পড়া লালসা। আমার মামার লালসাকে সায় দিল খালা। সে আমাকে জোর করে ধরে আমার জামার পেছনের চেইনটা খুলে দিলেন। একজন মহিলা যার কন্যার বয়সী হয়তো ছিলাম আমি, সে কিনা মামাকে খুশি করাতে আমায় বলিদান করার জন্য উঠে পড়ে লেগেছিল। মামার এলোমেলো নোংরা ছোঁয়ার আমি নেতিয়ে গিয়েছিলাম। তারপর কথা থেমে গেল ওহির। তুমুল কান্নায় ভেঙে পড়ল সে। নওশাদও আবিষ্কার করলো তার হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় বেশি বিট করছে। অস্বাভাবিকভাবে কাঁপছে তার শরীর। ঘৃণায় ভরে উঠছে অনুভূতিরা। ছোট একটা মেয়েকে কিনা ছাড় দেয়নি। সে চাইল ওহির কাঁধে ভরসার হাত দিয়ে চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু সে তা করল না, কারণ ওহির মনে এখন অতীতের নোংরা ছোঁয়ার স্মৃতি কিলবিল করছে। নওশাদের সঠিক ছোঁয়াও হয়তো আরেকটা ভিন্ন ঘৃণার সৃষ্টি করতে পারে। তাই নওশাদ নিজেকে সংযত করল, কাঁদতে দিল ওহিকে। ওহি কাঁদল পাহাড়ের মতন অটল। ওহি নিমিষেই গলে জল কাঁদতে কাঁদতে যখন চোখের জল ফুরালো, সে ভেজা কণ্ঠে বলল, নওশাদ জানেন, সেদিন আমি বেঁচে গিয়েছিলাম। আমার সাথে খারাপ ঘটনা গিয়েও ঘটেনি। আমার চিৎকারের মালিকাকা ছুটে এসেছিল। হইচই শুনে ছুটে এসেছিল আমাদের হোস্টেলের কয়েকজন ম্যাডাম। আমি ততক্ষণ নেতিয়ে পড়ে গিয়েছিলাম। কাকার কারণে শেষ মুহূর্তে আমি বেঁচে যাই। অতঃপর ম্যামরা আমাকে বলে এসব নাকি খারাপ কথা, মানুষ জানলে আমার নোংরা বলবে, তাই যেন কাউকে না জানাই। আমিও তাই লুকিয়ে গেলাম সবটা। ওদের কি হয়েছিল পরে আমার জানা নেই, কেবল আমাকে পাঠিয়ে দিয়েছিল বাড়িতে। মিছিয়ে অজুহাত দেখিয়ে বলা হয়েছিল আমি নাকি থাকতে যাচ্ছি না আর সেখানে। তারপর থেকে সে ঘটনা আমাকে মানুষ থেকে মানসিক রোগীতে রূপান্তরিত করলো। কাউকে বলতে না পারার কারণে খুব বাজেভাবে পোকায় খেয়ে ফেললো আমার ভেতরটা। এরপর থেকে আমি ফুল সহ্য করতে পারতাম না। মাঝে মাঝে ওই মানুষগুলোকে খুন করার তৃষ্ণা জাগত। এটা ধীরে ধীরে মানসিক সমস্যা হয়ে গেল। নওশাদ চুপ, নিরুত্তর। ওহির ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ পাওয়া গেল। কিছুটা ক্ষণ দুজনের চুপ থাকার পর উঠে দাঁড়ালো ওহি। ক্ষীণ সুরে বলল, বুঝলেন তো নওশাদ, মনের মাঝে যেই ঘৃণা আছে তা নিয়ে আমি আরও একজনকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি জানি মানুষটা আমার না, আর আমিও তো পবিত্র না। আমার কাছে কারো বিদঘুটে ছোঁয়া আপনার পবিত্র হতে পারে না। আর ভালোবাসার কথা তো আপনিই বললেন। সে মানুষ যেহেতু আপনার না, তবে যে মানুষ আপনাকে বেসেছে তাকে না হয় আগলে নিন। হয়তো পারবো না। আমার এমন কলুষিত জীবনের সাথে আপনাকে জড়াতে চাইছি না। আপনার ভালোর জন্য বলছি, ভুলে যান ভালো লাগাকে। কথা শেষ করেই ওহি পা বাড়ালো নিজ গন্তব্যে। নওশাদ কেমন অদ্ভুত কণ্ঠে বলল, কি আশ্চর্য, আপনি আমার ভালো চাইলেন অথচ আমায় চাইলেন না।
কথার মাঝে কি যেন একটা ছিল যা থামিয়ে দিল ওহির পা। পিছুটান তো ওহির জন্য না, তবে আজ কেন থামিয়ে দিল তাকে সেই পিছুটান? চিত্রার কোচিং শেষ হতে হতে সন্ধ্যা নামলো প্রকৃতিতে। সোডিয়ামের আলোয় রাস্তা ঘাট উজ্জ্বল। চিত্রা খুশি মনে এক প্যাকেট ঝালমুড়ি কিনলো আর হেলতে দুলতে হাঁটা ধরলো নিজের বাড়ির পথে। কিছু দূর যেতেই তার চোখ আটকালো পরিচিত মানুষটার দিকে, অথচ মানুষটার এখানে থাকার কথা না। যেই মুহূর্তে চিত্রা তাকে ডাক দিতে নেবে, মানুষটা তখনই হাঁটতে হাঁটতে পাশের একটা আধার গলিতে ঢুকলো। চিত্রার কি যেন মনে হলো, সেও ধীর পায়ে হাঁটতে হাঁটতে মানুষটার পিছে পিছে আধার গলি প্রবেশ করলো। বেশ কতগুলো নোংরা গলি, ভুতুড়ে প্রকৃতির পার হয়ে রঙিন এক দুনিয়ার প্রবেশ করলো চিত্রা। কেমন অদ্ভুত এক দুনিয়া! চিত্রা হতভম্ব আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে। সভ্য সমাজে অসভ্যর স্থান দখল করা পতিতালয়ে এসে পড়েছে সে। ধানমন্ডির রাস্তা পার হয়ে অনেকটা দূরেই যে চলে এসেছে সে, তার বুঝতে বাকি রইল না তার। চিত্রা বেশ অবাক হয়েছে অমন মানুষের একই রকম একটা জায়গায় আসতে দেখে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে তার শরীর, মৃদু কম্পন দেখা দিয়েছে তার শরীরের শিরায় উপশিরায়। তন্মধ্যেই কেমন বিদঘুটে হাসি দিয়ে একটা লোক বলল, কি সুন্দরী, দাম কত তোর? কিশোরী চিত্রা আরও খানিকটা ভয় পেয়ে যায়। সে আর কোনো কথা না বলে যে রাস্তা দিয়ে এসেছে সে রাস্তাতেই ছুট লাগায়। পেছন থেকে মদ খেয়ে নেশার বিভোর হওয়া লোকটার বিদঘুটে হাসির শব্দ ভেসে এলো। চিত্রার চোখ মুখ বন্ধ রেখে যেন ছুটে চলল। কতটা দৌড়িয়েছে তার জানা নেই। তার দৌড়ানোর সমাপ্তি হলো একটা শক্ত সামর্থ্য দেহের সাথে ধাক্কা খাওয়ার পর। কি ব্যাপার, দৌড় প্রতিযোগিতার অংশগ্রহণ করবে নাকি? এভাবে চোখ মুখ বন্ধ রেখে কোথায় যাচ্ছ? সামনের পুরুষটির কথায় চোখ মেলে তাকালো চিত্রা, গলা শুকিয়ে কার প্রায়। তবুও বেশ কষ্টে সে উচ্চারণ করলো, একটু পানি দিন বাহার ভাই। চিত্রার এমন উত্তেজিত মুখমণ্ডল দেখে অবাক হলো বাহার। দ্রুত পাশের দোকানটা থেকে পানির বোতল কিনে আনলো। চিত্রার দিকে বাড়িয়ে দিল সে পানির বোতল। চিত্রা ডানে বামে না দেখে ঢকঢক করে বেশ খানিকটা পানি পান করলো, অতঃপর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বাহার ভ্রু কুঁচকালো, অবাক কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে, হাঁপাচ্ছ কেন? চিত্রা বেশ কতক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করলো, তারপর বেশ ভাবুক সুরে বলল, বাহার ভাই, সব রহস্যের সমাধান হচ্ছে না কেন জানেন? ধুলো পড়েছে চেহারায়, আর আমরা মরছি আয়না। আসলে আমরা রহস্যের সঠিক রাস্তায় এখনো হাঁটাই ধরিনি।